আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি ফিন্যান্স ব্যাংকিং বিমা প্রথম পত্রের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এ অধ্যায় থেকে আলোচনা করার চেষ্টা করব। আজকে এটি অষ্টমতম অধ্যায়। আমি আগে বলেছিলাম এই অধ্যায়টি একটু বড় এবং এটাতে থিওরি এবং ম্যাথমেটিক্স দুটি সমন্বয় করে এই চ্যাপ্টারটি করা আছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব। আলোচ্য সূচিগুলো হলো, একটি হলো মূলধন বাজেটিং এর প্রক্রিয়া, অর্থাৎ আমরা কোনো একটি প্রকল্পকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বা কোনো একটি প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে যে সকল স্টেপগুলো আমরা ফলো করে থাকি সেটি হলো মূলধন বাজেটিং এর প্রক্রিয়া। যেমন এখানে আছে প্রকল্প উদ্ভাবন করা, অর্থাৎ প্রকল্পকে হাতে নেওয়া, তারপরে নগদ প্রবাহ প্রাক্কলন করা, প্রকল্পের মূল্যায়ন করা, প্রকল্প নির্বাচন করা, তারপর আছে প্রকল্প বাস্তবায়ন করা। আজকে আমরা এই সম্পর্কে বেশি কথা বলার চেষ্টা করব। তাছাড়া আমরা আলোচনা করব আজকে মূলধন বাজেটিং এর আওতা বা পরিধি, অর্থাৎ মূলধন বাজেটিং এর যে সকল পরিধিগুলো আছে আমরা সেখানে সেই সকল উপাদানগুলোকে নিয়ে বেশি কথা বলার চেষ্টা করব। এখানে আছে যেমন একটি আছে প্রকল্প সম্প্রসারণ করা, আর নতুন সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে মূলধন বাজেটিং ব্যবহার করা হয়ে থাকে, যন্ত্রপাতির সংস্থাপন করার ক্ষেত্রে, আধুনিকায়নের ক্ষেত্রে আমাদের আরও আছে যেমন বর্তমান পণ্যের বাজার সম্প্রসারণ করার ক্ষেত্রে আমরা মূলধন বাজেটিং প্রয়োগ করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে সকল এজেন্ডা নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে এই সকল উপাদানগুলোকে নিয়ে, তারপর বেসিক্যালি মূলধন বাজেটিংয়ের যে প্রক্রিয়া আছে এটা নিয়ে বেশি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়ার সাধারণত মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে কতগুলো ধাপ রয়েছে যেগুলোকে এ প্রক্রিয়ার অধিকতর কার্যকর করতে সহায়তা করে থাকে। মূলধন বাজেটিংয়ের যে সকল পদক্ষেপগুলো পার ফার্মের নীতি ও সিদ্ধান্তের বা যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে তা হলো, এক নম্বর যেমন প্রকল্প উদ্ভাবন করা। এটি হলো মূলধন বাজেটিংয়ের সর্বপ্রথম ধাপ বা পর্যায়। আর সাধারণত একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রস্তাব করা হয়ে থাকে। যেমন একটি নতুন যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে সাধারণত প্রস্তাব দেওয়া হয়ে থাকে। তারপর হলো নতুন পণ্য সংযোজন করার ক্ষেত্রে, পণ্যের উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে, নতুন যন্ত্র স্থাপন করার ক্ষেত্রে। সো একটি প্রকল্প উদ্ভাবন করার ক্ষেত্রে মূলধন বাজেট আমাদেরকে বিশেষভাবে কাজ করে থাকে। আমরা যে কোনো একটি প্রকল্পকে যখন সাধারণত আইডিয়া আসে, নতুন একটি পণ্য ক্রয়ের ক্ষেত্রে বা যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে আইডিয়া আসে, আমাদের মূলধন বাজেট কোন ক্ষেত্রে ব্যবহার করতে, কীভাবে ব্যবহার করতে হবে। তারপর হলো একটি পণ্য সংযোজন করার ক্ষেত্রে, অর্থাৎ একটি পণ্য আছে, নতুন আরেকটি পণ্য, সেই পণ্যটা কি ব্র্যান্ডের হবে এবং তার মেয়াদকাল কেমন হবে, সেটা থেকে আয় হবে কি হবে না, সেটা নগদ প্রবাহ আসবে কি আসবে না, এসব ব্যাপারে কি সাধারণত ধারণা দেওয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে সাধারণত একটি প্রকল্প উদ্ভাবন করার ক্ষেত্রে মূলধন বাজেট কাজ করে থাকে। 2 নম্বর বলছে নগদ প্রবাহ প্রাক্কলন করা। নগদ প্রবাহ প্রাক্কলন কীভাবে, অর্থাৎ আমরা যে একটি প্রকল্প উদ্ভাবন করব, এই প্রকল্প উদ্ভাবন করার ক্ষেত্রে যে সকল তথ্যগুলো নিয়ে আসি আমরা সাধারণত সেই তথ্যগুলোকে পর্যালোচনা করে, আমরা যে সকল তথ্যগুলো নিয়ে আসি সেই সকল তথ্যগুলোকে পর্যালোচনা করে একটি প্রতিষ্ঠানের কী পরিমাণ নগদ আগমন ঘটবে, নগদ নির্গমন ঘটবে, সেই ব্যাপারে আমরা তথ্য নিয়ে দেন আমরা কি করতে পারি, একটি প্রকল্পকে নির্বাচন করতে পারি। আর এটি মূলধন বাজেটিংয়ের মাধ্যমে করা হয়। আমরা সাধারণত জানি নগদ আন্তঃপ্রবাহ ঘটে বিক্রয়ের মাধ্যমে। একটি প্রতিষ্ঠানের বিক্রয় থেকে সর্বপ্রথম বাদ দিতে হয় তার চলতি খরচ, অর্থাৎ সকল ধরনের খরচ বাদ দিতে হয়। যেমন কি কি খরচ থাকতে পারে আমরা জানি, চলতি খরচ আছে, তারপরে হলো স্থায়ী খরচ আছে এবং আরেকটি খরচ আছে অবচয়। এই 3 ধরনের খরচ বাদ দিলে আমাদের মোট মুনাফা বের হয়। এই মোট মুনাফা থেকে আমরা যদি সরকারকে ট্যাক্স দিয়ে থাকি, মোট মুনাফা থেকে আমাদেরকে সরকারকে কর দেওয়ার পরে যে অর্থটা থাকে সেটা হলো নিট মুনাফা। আমরা জানি এই নিট মুনাফার সাথে পুনরায় অবচয় যোগ করার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। এভাবে নগদ আন্তঃপ্রবাহ থেকে আমাদের প্রাথমিক যে বিনিয়োগকৃত অর্থ, অর্থাৎ একটি প্রকল্প শুরু করতে গেলে প্রথম একটি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হয়। এ প্রাথমিক যে অর্থ আছে সেটি বাদ দেওয়ার পরে যে অর্থটি পাওয়া যাবে বা যে অর্থটা পাওয়া যায় সেটা হলো নগদ
অর্থাৎ এই দুইভাবে সাধারণত নগদ আন্তঃপ্রবাহ বের হয়। সো নগদ আন্তঃপ্রবাহের মান যখন নগদ বহির্প্রবাহের মান থেকে বেশি হবে তখনই প্রকল্পটি নির্বাচন করা হয়ে থাকে। এইভাবে আসলে আমরা নগদ আন্তঃপ্রবাহের মাধ্যমে একটি প্রকল্প গৃহীত হবে কিনা সেটা বিবেচনা করা হয়ে থাকে। আমাদের পরবর্তীতে আছে প্রকল্প মূল্যায়ন করা। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিকস। প্রকল্প মূল্যায়ন করার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমাদের প্রকল্প মূল্যায়ন এটির সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি টপিকস। প্রিয় শিক্ষার্থী তোমরা জানো প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সাধারণত একাধিক রীতি এবং নীতির মাধ্যমে প্রকল্পকে মূল্যায়ন করা হয়ে থাকে। তার মধ্যে আসলে সাধারণত এই প্রকল্পের সাধারণত ব্যয় ও মুনাফা, প্রকল্পের গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য যথোপযুক্তি বিভিন্ন ধরনের প্রযুক্তি বা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। যেমন যদি আমি বলতে চাই তাহলে এরকম যে এই পদ্ধতির ক্ষেত্রে এক নম্বর যেমন আমরা সাধারণত ARR অর্থাৎ গড় মুনাফার হার নির্ণয় করা হয়ে থাকে এর ক্ষেত্রে। 2 নম্বর হলো পে ব্যাক পিরিয়ড 2 নম্বর। আর 3য় নাম্বার হওয়ার সাধারণত আমরা জানি NPV, এটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য এবং একটি আধুনিক পদ্ধতি। এবং পরবর্তীতে ইম্পর্টেন্ট টপিকসটি হলো যেটা IRR। এই কয়েকটি পদ্ধতির মাধ্যমে আমরা সাধারণত একটি প্রকল্পকে নির্বাচন করে থাকি প্রিয় শিক্ষার্থী। সো আমরা এখানে ফার্স্টে বুঝতে হবে যে একটি প্রকল্প মূল্যায়ন করার ক্ষেত্রে ARR অর্থাৎ আমরা যখন একাধিক প্রকল্পের ক্ষেত্রে ARR বলতে বলছে এভারেজ রেট অফ রিটার্ন অর্থাৎ গড় মুনাফার হার। এখন একাধিক প্রকল্পের মধ্যে সাধারণত যে প্রকল্পের গড় মুনাফার হার বেশি থাকবে অর্থাৎ যার মুনাফার পরিমাণটা বৃদ্ধি পাবে সেই প্রকল্পটি সাধারণত নির্বাচন করতে হবে। 2 নম্বর হলো পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড বলতে বলছে একটি নির্দিষ্ট সময়কে বোঝানো হয় অর্থাৎ একটি প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগকৃত অর্থ কত সময়ের মধ্যে ফেরত আসবে বা কত সময়ের মধ্যে একটি প্রকল্পের আসল টাকা ফেরত আসবে সেই সময়কে নির্ণয় করার মাধ্যমে পে ব্যাক পিরিয়ড এর মাধ্যমে একটি প্রকল্পকে মূল্যায়ন করা হয়ে থাকে। যদি আমি এভাবে বলতে চাই তাহলে যে দুইটি প্রকল্পের মধ্যে সাধারণত যার পেব্যাক সময় কম হবে সেই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে এবং যার পেব্যাক সময় বেশি হবে সেটি গ্রহণযোগ্য নয়। যদি আমি এভাবে বলতে চাই যে আমি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি দুইটি প্রকল্পে বিবেচনা করব যে কোনো একটি প্রকল্প গ্রহণ করব। এই ক্ষেত্রে সাধারণত আমি যদি দেখি এ প্রকল্পের পেব্যাক সময় 2 বছর, বি প্রকল্পের পেব্যাক সময় 4 বছর, তাহলে আমার এ প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে 2 বছরের মধ্যে অর্থ ফেরত আসবে, কিন্তু বি প্রকল্পে বিনিয়োগ করলে আরও দীর্ঘ সময় লাগবে। সবাই বা সাধারণত বিনিয়োগকারীরা চায় যে প্রকল্পে কম সময়ে বিনিয়োগ করে অথবা বিনিয়োগ করে কম সময়ের মধ্যে আসল টাকা ফেরত আসবে সেই প্রকল্পকে তারা নির্বাচন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা পেব্যাক সময়ের মাধ্যমে মূলধন বাজেটিংয়ের মূল্যায়ন করতে পারবো একটি প্রকল্প ভালো না খারাপ। 3য় নম্বর হলো এনপিভি। এনপিভি বলতে নিট প্রেজেন্ট ভ্যালু। এটি সাধারণত নগদ আন্তঃপ্রবাহের মান থেকে নগদ বহির্প্রবাহের মান বাদ দেওয়ার পরে যদি প্রকল্পের মান ধনাত্মক হয় তখন আমরা জানি সাধারণত প্রকল্পটি ভালো হয়। এইভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। সাধারণত 2টি প্রকল্পের ক্ষেত্রে বা 3টি প্রকল্পের ক্ষেত্রে যার এনপিভির মান বেশি হবে বা বড় হবে সেই প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ টপিকস হলো IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটি দ্বারা একটি প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বহির্প্রবাহের মান সমান হওয়াকে বোঝানো হয়। এর মাধ্যমে কি একটি প্রকল্পকে নির্বাচন করা হয় সে প্রকল্পটি ভালো হবে না খারাপ হবে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আসলে একটি প্রকল্পকে মূল্যায়ন করা হয়ে থাকে। এখানে 4টি পদ্ধতির মাধ্যমে বা 4টির মধ্যে যে কোনো একটি প্রকল্প বা যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা প্রকল্পটি ভালো না খারাপ হবে সেই ব্যাপারে আর্থিক বিশ্লেষক অথবা আর্থিক ম্যানেজার সিদ্ধান্ত দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থী, আমরা 3য় নম্বর পরবর্তীতে আছে প্রকল্প নির্বাচন করা। এখন এই প্রকল্প নির্বাচনের দায়িত্ব সাধারণত আর্থিক বিশ্লেষক বা আর্থিক ম্যানেজার দিয়ে থাকে এই 4টি উপাদানের মাধ্যমে, অর্থাৎ ARR, পেব্যাক পিরিয়ড, এনপিভি, IRR। এর মধ্যে সাধারণত যদি দেখা যায় 2টি প্রকল্পের মধ্যে যে প্রকল্পের ARR বেশি হবে, পেব্যাক পিরিয়ড কম হবে, এনপিভির মান ধনাত্মক বেশি হবে, IRR এর ক্ষেত্রে IRR হার সমান হবে অর্থাৎ কম হবে, সেই প্রকল্পটি সাধারণত নির্বাচন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী,
আমরা পরবর্তীতে আছে যে প্রকল্প বাস্তবায়ন করা। এখন প্রকল্প বাস্তবায়নের কাজটি হলো যেটা একজন প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে সাধারণত অর্থের প্রয়োজন পড়ে থাকে, অর্থের সংকট থাকলে সে অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। তাছাড়া হলো যেটা একটি প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে বিভিন্ন সাইট এবং দিক থাকে, যেমন ঊর্ধ্বতম, নিম্নতম, এবং প্রত্যেকটি কাজ সুচারুভাবে সম্পন্ন হবে কিনা এবং সে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অর্থের উৎস কোন জায়গা থেকে সংগ্রহ করা হবে এবং সে অর্থটি সঠিকভাবে ব্যবহার করা হবে কিনা সেই ব্যাপারে সার্বিক তদারকি করা হয়ে থাকে প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে। আর একটি প্রকল্প বাস্তবায়ন করাই হলো একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবং প্রকল্প বাস্তবায়নের পর থেকেই মূলত প্রতিষ্ঠানের ঝুঁকি শুরু হয়। আর সাধারণত কিছু কথা বলি, মূলধন বাজেটিং যেহেতু আমরা জানি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বা একটি বিনিয়োগ প্রক্রিয়া, যার কারণে মূলধন বাজেটে যখন করা হয়ে থাকে এটি অনেকটা যাচাই বাছাই করা হয়ে থাকে। কারণ হলো এখানে অর্থের পরিমাপটা এত বেশি যে একজন ব্যক্তি সারা জীবনের ইনকাম অথবা কোনো ব্যক্তির জীবনে যা কিছু আয় করেছে প্রায় সমস্ত অর্থই বা জীবনের সব কিছুই বিসর্জন দিয়ে তার সমস্ত অর্থ এখানে খাটিয়ে থাকে, অর্থাৎ জীবনের যা কিছু অর্জন করেছিল সবগুলাই যেহেতু এখানে খাটিয়ে থাকে, সেই জন্য অনেক যাচাই বাছাই করার মাধ্যমেই আসলে মূলধন বাজেট বা প্রকল্প নির্বাচন করা হয়ে থাকে আর প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে। আর এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি ঝুঁকি হলো, মারাত্মক ঝুঁকি, সেটা হলো প্রকল্প বাস্তবায়ন করার পরে প্রকল্প যদি কোনো কারণে ফল করে থাকে মার্কেটে বা কোনো কারণে যদি প্রতিষ্ঠান আর্থিক ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতির হারটা পুষিয়ে নেওয়াটা খুবই কঠিন হয়ে যায়, খুবই অসম্ভব হয়ে যায়। যার কারণে মূলধন বাজেটের ক্ষেত্রে সাধারণত অনেক দীর্ঘমেয়াদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করে অনেক কিছু অনেক সাইট দেখে দেন নির্বাচন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এটি হলো মূলধন বাজেটিংয়ের একটি প্রক্রিয়া। আমরা আলোচনা করব আজকে মূলধন বাজেটিংয়ের আওতা বা পরিধি। মূলধন বাজেটিংয়ের আওতা বা পরিধির ক্ষেত্রে অর্থাৎ আমরা কোন কোন সেক্টরে বা কোন কোন জায়গায় মূলধন বাজেটটিকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, আজকে আমরা সেই ব্যাপারে কথা বলার চেষ্টা করব। এক নম্বর আছে, দেখো প্রিয় শিক্ষার্থী, সেটা হলো প্রকল্প সম্প্রসারণ করা। 2 নম্বর হলো নতুন সম্পত্তি ক্রয় করা। 3 নম্বর যন্ত্রপাতি সংস্থাপন করা। 4 নম্বর হলো আধুনিকায়ন করা। 5 নম্বর হলো বর্তমান পণ্যের বাজারে সম্প্রসারণ করা। ইভেন এখানে আমরা আরেকটি পয়েন্ট দিতে পারি, সেটা হলো নতুন পণ্যের বাজারে সম্প্রসারণ করা। সো প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর হলো মূলধন বাজেটিংয়ের আওতা বা পরিধির ক্ষেত্রে আমরা যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি একটি হলো প্রকল্প সম্প্রসারণ করা। এখন প্রকল্প সম্প্রসারণটা কি সাধারণত আমরা জানি ব্যবসা সম্প্রসারণ ঘটলে প্রতিষ্ঠানের উৎপাদন, বিক্রয়, নিট মুনাফা বেড়ে যায়। প্রবৃদ্ধিশীল ফার্মগুলো ভবিষ্যৎ সম্ভাব্য সুযোগ সুবিধা বিবেচনা করে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে বিভিন্ন মূলধনী সম্পদ ক্রয় করতে হয়, এতে প্রচুর অর্থ বিনিয়োগ করতে প্রয়োজন হয়। এই ধরনের সম্প্রসারণ বিনিয়োগের জন্য একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং সেটি প্রতিষ্ঠানকে সম্প্রসারণ করবে কি করবে না এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি একটি প্রকল্প যখন বাজারের চাহিদা থাকে বা কোনো একটি পণ্যের চাহিদা থাকে তখন পণ্যের উৎপাদনের হার বৃদ্ধি করতে হয়। আর পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হলে প্রয়োজনীয় অবকাঠামো, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করতে হবে। আর এই সকল যন্ত্রপাতি, অবকাঠামো অথবা নতুন একটি বিল্ডিং বা দালান করা অর্থাৎ একটি প্রকল্পের সাথে আরেকটি প্রকল্প বৃদ্ধি করার ক্ষেত্রে বিভিন্ন আর্থিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয় আসলে কোন কোন যন্ত্রটি বা কোন কতটুকু জায়গার মধ্যে কি কি স্থাপন করতে হবে। এই ব্যাপারে আর্থিক বিশ্লেষণগুলো সাধারণত সিদ্ধান্ত দিয়ে থাকে। আর এই ব্যাপারে যদি কোনো কারণে সঠিক সিদ্ধান্তের অভাবের কারণে প্রকল্প বা প্রতিষ্ঠানকে ফল করতে পারে, যার কারণে আর্থিক ব্যবস্থাপক বা আর্থিক বিশ্লেষণগুলো এগুলোর ক্ষেত্রে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকে। 2 নম্বর নতুন সম্পত্তি ক্রয় করা। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত একটি প্রতিষ্ঠান যখন প্রবৃদ্ধি অবস্থা আছে, ভালো অবস্থায় থাকে, তখন সে একটি ফ্যাক্টরির সাথে একটি পণ্যের সাথে একাধিক পণ্য তারা ইনভলভ করতে চায়। কারণ আমরা জানি ঝুঁকিকে মিনিমাইজ করার একটি অন্যতম পদ্ধতি হলো পোর্টফোলিও করা, অর্থাৎ একাধিক প্রকল্প বাস্তবায়ন করা, একাধিক পণ্য বাজারে নিয়ে আসা। যার কারণে কোনো একটি পণ্য যদি মার্কেটে না চলে তাহলে অপর পণ্যর মাধ্যমে সে মার্কেটকে
সেই মার্কেটের চাহিদাকে মেটানো যায়, বা একটির মাধ্যমে বা কোনো একটি পণ্যের ঝুঁকি সৃষ্টি হলে অপরটির মুনাফার দ্বারা সেই ঝুঁকিকে হ্রাস করা যায়। সো নতুন সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে মূলধন বাজেট ব্যবহার করা হয়ে থাকে। যেমন আসবাবপত্র ক্রয় করা, জমিন ক্রয় করা, বিল্ডিং ক্রয় করা, একটা মেশিন ক্রয় করা, এ সকল ক্রয় করার ক্ষেত্রে মূলধন বাজেট সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট টপিকটা হলো যন্ত্রপাতি সংস্থাপন করা। যন্ত্রপাতি সংস্থাপন করার ক্ষেত্রে মূলধন বাজেট ব্যবহার করা থাকে। যেমন একটি যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে বা একটি যন্ত্রপাতি এর পরিবর্তে উন্নত প্রযুক্তি বা নতুন যন্ত্রপাতি সংস্থাপন করা, যাকে বলা হয় থেকে প্রতিস্থাপন করা। অর্থাৎ একটি যন্ত্র 10 বছর মেয়াদি, সেই 10 বছর মেয়াদ শেষে যন্ত্রটি যখন নষ্ট হয়ে যাবে বা অকেজো হয়ে যাবে, ঠিক তখন সেই যন্ত্রের পরিবর্তে আরেকটি নতুন যন্ত্র যখন স্থাপন করবে, সেই যন্ত্রটি কি ব্র্যান্ডের ক্রয় করবে এবং তার স্থায়িত্ব কেমন হবে, সেই যন্ত্রের মূল্য অনুযায়ী কি পরিমাণ নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহির্প্রবাহ ঘটবে, এই ব্যাপারে আর্থিক বিশ্লেষকগণ সর্বদাই চেষ্টা করে এবং সেটাকে কমানোর জন্য। সো যন্ত্রপাতি সংস্থাপন ক্ষেত্রে মূলধন বাজেট কাজ করে থাকে। পরবর্তীতে আছে যে আমাদের আধুনিকায়ন বা নবায়ন করা, অর্থাৎ অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানের পুরাতন কিছু অকার্যকর মেশিন আধুনিকায়ন করার ক্ষেত্রে বা এই প্রতিস্থাপনের মূল উদ্দেশ্য থেকে বিভিন্ন ধরনের ব্যয়, যেমন শ্রমিক, কাঁচামাল, অন্য ব্যয়গুলো কমানো। অর্থাৎ এমন কিছু যন্ত্র ফিটিং করা যার মাধ্যমে শ্রমিকের পরিমাণ কম লাগবে, তারপরে মজুরি কম দিতে হবে, প্রতিষ্ঠানের খরচ সার্বিক দিক থেকে আস্তে আস্তে কমে আসবে। এই সকল সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে মূলধন বাজেট ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে আমাদের প্রিয় স্টুডেন্ট সর্বশেষ টপিকটা হলো বর্তমান মূল্যের বাজার সম্প্রসারণ করা। অর্থাৎ বর্তমান পণ্যের উৎপাদন বৃদ্ধি বা খুচরা আউটলেট বাড়ানো বা বাজারে পণ্য বন্টন সুবিধা বাড়ানো সংক্রান্ত এটার অন্তর্ভুক্ত। এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত জটিল, মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে সহায়তা করে থাকে। কারণ বাজার বৃদ্ধি করা হয়েছে বা বাজারে সম্প্রসারণ করা হয়েছে, বাজারে জনবল নিয়োগ করা হলে তারপর হলো বাজারে সম্প্রসারণ করার ক্ষেত্রে অন্য উৎপাদনের ক্ষেত্রে বৃদ্ধি করতে হয়, তারপর প্রয়োজনীয় অফিস, প্রয়োজনীয় আঞ্জাম দিতে হয়। সো এই সকল ক্ষেত্রে যদি মূলধন বাজেট ব্যর্থ হয় বা একটা প্রতিষ্ঠান ব্যর্থ হয়, তখন সেই ব্যর্থের হার পুষিয়ে ওঠা বা মানিয়ে নেওয়াটা খুব কঠিন হয়ে থাকে। এই অবস্থায় সাধারণত মূলধন বাজেট প্রয়োগ করা হয়ে থাকে। তাছাড়া নতুন পণ্যের ক্ষেত্রে আমরা জানি, ওই যে বললাম, প্রতিষ্ঠান একটি ঝুঁকির মাত্রাকে আপেক্ষিকভাবে কমিয়ে দেওয়ার জন্য, হ্রাস করার জন্য প্রতিষ্ঠান সর্বদাই চেষ্টা করে একাধিক পণ্যকে বাজারে নিয়ে আসার জন্য। সাপোজ আমি যদি বলতে চাই, যেরকম সাবানের দোকানে যদি একই সাথে একজন ব্যক্তি একাধিক ধরনের সাবান বিক্রি করে, তখন সে সকল ধরনের কাস্টমার পাবে। অনুরূপভাবে কোনো উৎপাদনশীল ব্যক্তি বা কোনো ফ্যাক্টরি যখন একাধিক ধরনের পণ্য বাজারে ছাড়বে, তখন একটি না চললে অপরটি অবশ্যই চলবে। তখন একটি না চলার কারণে যে ক্ষতি হবে, অপরটি লাভের মাধ্যমে সেই ক্ষতির হারটা পুষিয়েও কিছু না কিছু মুনাফা থাকবে। এইভাবে একটি পণ্য বাজারে সম্প্রসারণ করে, একটি পণ্য নতুন পণ্য বাজারে নিয়ে এসে পণ্যের মানুষের রুচিবোধ চেঞ্জ করা, তারপর হলো মানুষের চাহিদাকে ফিল আপ করার মাধ্যমে, জনগণের সন্তুষ্টি দেওয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে পারে। এইভাবে একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করার মাধ্যমে প্রতিষ্ঠান তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছি, আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। তোমরা অবশ্যই ক্লাসগুলো মিস করবে না। আমাদের দীর্ঘমেয়াদে যে সকল প্রকল্পগুলো রয়েছে, যেমন এভারেজ রেট অফ রিটার্ন, পে ব্যাক পিরিয়ড, এনপিভি এবং আইআরআর, এই 4 ধরনের ম্যাথমেটিকের ক্ষেত্রে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করতে হয়। যেমন কিভাবে তোমার ডেপ্রিসিয়েশন বের করতে হবে, ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে, স্যালভেজ ভ্যালু থাকলে অঙ্কগুলো কিভাবে করতে হবে, তারপর হলো একটি প্রতিষ্ঠানের বিক্রয় দেওয়া থাকলে অঙ্কগুলো কিভাবে করতে হবে, সিএফবিটি অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া থাকলে, ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স থাকলে, ইএটি থাকলে অঙ্কগুলো কি ধাঁচে কোন সময় কিভাবে করতে হবে, সেই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব।
আর তোমরা এই চ্যাপ্টারটি সবচেয়ে বেশি মনোযোগী হবে। এই চ্যাপ্টার সিলেবাস তোমাদের সব জায়গায় মোটামুটি আছে, আর ডিটেলস আলোচনাও আছে মোটামুটি। তোমাদের অনার্স লাইফে বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে তোমাদের অনেক কাজে লাগবে। আর তোমরা কন্টিনিউ পড়াশোনা করো। আর এই চ্যাপ্টারে বিশেষ করে মূলধন বাজেটিংয়ের যে আওতা এবং পরিধিগুলো আছে, এগুলো তোমার সহজ একটি নিয়ম। অর্থাৎ দীর্ঘমেয়াদে একটি ব্যবসা প্রতিষ্ঠান বাস্তবায়ন করতে গিয়ে যে সকল ক্ষেত্রে অর্থ সংগ্রহ করে থেকে, যে সকল ক্ষেত্রে অর্থ আঞ্জাম দিয়ে থাকে দীর্ঘমেয়াদে সম্পদ ক্রয় করার জন্য, এগুলোই সবগুলো মূলধন বাজেটিংয়ের আওতা বা পরিধি। সো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে আলোচনা করছি আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই বলে আমার লেকচার শেষ করছি। তোমরা সুখে থাকো, ভালো থাকো, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।